বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো সমসাময়িক রাজনীতি। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি অধ্যাপক ও মহাপরিচালক, বিআইআইটি, প্রেসিডেন্ট, সেন্টার ফর পলিসি স্টাডিজ, বাংলাদেশ। স্বাগতম আপনাকে আজকের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ দাওয়াত করার জন্য। আমরা আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব এবং বার্নিং ইস্যুগুলো নিয়ে, যেমন আমাদের শহীদ হাদি, শরীফ ওসমান হাদি, যাকে হত্যা করা হয়েছিল, কুচক্রী মহল হত্যা করেছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আপনি ভালোভাবে অবগত। তারা কি সেটাকে সফল হতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, শরীফ আব্দুল হাদি, এই নামটা তো সমসাময়িক কালে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নামে পরিচিত, শুধু দেশেই না সারা বিশ্বে এখন অত্যন্ত পরিচিত নাম। সেখানে তাকে হত্যা করার পিছনে যে আইডিয়াগুলি, যে চিন্তাগুলি হয়তো কাজ করেছিল, প্রথমত আমি মনে করি তাকে হত্যা করার পিছনে কাজ করা হয়েছিল যে তা একটা ভয় দেখানো, মানে একটা আশঙ্কা তৈরি করা। কারণ সে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, পার্টিকুলারলি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল এবং তার যত কথা ছিল, যত আওয়াজ ছিল, সবগুলো হেজিমনির বিরুদ্ধে। ডেফিনেটলি অল কাইন্ডস অফ আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলছে, কিন্তু ভেরি পার্টিকুলারলি ইন্ডিয়ান হেজিমনির এগেনস্টে তার কথা ছিল, বক্তব্য ছিল, যত লড়াই ছিল, কথাবার্তা ছিল। এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তার কালচারাল, তার একটা মুভমেন্ট ছিল। সে কালচারাল মুভমেন্টটা এই অর্থে, সে এখানে আমাদের আত্মপরিচয়মূলক, আমরা যাতে অন্য কালচারকে হুবহু মানে ফলো না করে আমাদের যে দেশীয় কালচার, দেশজ যে সংস্কৃতি, সে দেশজ সংস্কৃতিকে সে এখানে প্রতিষ্ঠাতা করতে চেয়েছিল। তৃতীয়ত, লাস্টলি আমরা যেটা মনে হয় সেটা হলো ইলেকশনে সে যেহেতু প্রার্থী হয়েছিল এবং সে প্রার্থী হওয়ার জন্য তার একটা স্লোগান ছিল, ইলেকশন কেন্দ্রিক একটা স্লোগান ছিল, সেটা ছিল সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ওই ঢাকা আসনটা। এটা তার ক্লিয়ার ইন্ডিকেশন ছিল। তার আমরা যদি তিনটা অবজেক্টিভ মেলাই, ইউজুয়ালি তিনটা বিষয় ছিল। একটা ছিল ইন্ডিয়ান হেজিমনি, দ্বিতীয়ত হলো কালচারাল যে একটা অল্টারনেটিভস তার দাঁড় করানো, তৃতীয়ত হলো তার যে সন্ত্রাস। এই তিনটা ইস্যু নিয়ে সে কাজ করেছিল, তিনটা ইস্যু নিয়ে সে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। যারা তাকে হত্যা করেছে তার উদ্দেশ্যটা ছিল যে এই ইস্যুগুলি নিয়ে সে যেহেতু কাজ করছে, অন্য কোনো কণ্ঠ যাতে এভাবে এগিয়ে না আসে, তার কণ্ঠকে স্তব্ধ করা, মানে সকল কণ্ঠটাকে ভয় দেখানো। বিশেষ করে 24 জুলাইয়ের অভ্যুত্থানের যারা লিডার ছিল, তাদের অভ্যুত্থানের লিডাররা বিশেষ করে আগামী নির্বাচনের সামনে নির্বাচনকে কেন্দ্র করে যাতে তাদের কোনো সাইন্স না থাকে, তাদের কণ্ঠটা না দাঁড়াইতে পারে, এই জন্য একটা ভয় দেখানোর কারণে উদ্দেশ্যকে সামনে রেখে জাস্ট আফটার ইলেকশনের যে ডিক্লারেশন, যখন ইলেকশনের তফসিল ঘোষণা হলো এবং ছাত্র উপদেষ্টাদের দুজন তখন পদত্যাগ করলো, ছাত্র সরকার থেকে ছাত্র উপদেষ্টাদের দুজন পদত্যাগ এবং এর পরপর তফসিল ঘোষণা, এর পরপরই তার হত্যাকাণ্ড। এই উদ্দেশ্যকে মানে মূলত আঘাত করার জন্যেই, উদ্দেশ্যকে ব্যাহত করার জন্যেই সেটা করা হয়েছে। কিন্তু আমি মনে করি সেটা পুরোটাই বুমেরাং হয়েছে। বুমেরাং হয়েছে। এটা কি এরকম যে আল্লাহ বলেছেন তোমরা ষড়যন্ত্র করো, কিন্তু আল্লাহ হলেন পরিকল্পনাকারী। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ খায়রুল মাকিরিন, যে আল্লাহ হলো সবচেয়ে বড় পরিকল্পনা। আল্লাহ খায়রুল মাকিরিন। কারণ হলো এখানে যে জিনিসটা অত্যন্ত ক্লিয়ার, যে যেটা চাইছিল স্তব্ধ করতে, সেখানে এখন ঘরে ঘরে হাদি তৈরি হয়ে গেছে, গ্লোবালি হাদি তৈরি হয়ে গেছে। ওই কণ্ঠ এখন আরো জাগবে, প্রচুর হাদি তৈরি হয়েছে। হাদি নিজে থাকাকালীনও এরকম গ্রুপ কিন্তু সে তৈরি করতে পারেনি, যে এত বড় গ্রুপ। তার মানে কি বলতে পারছি যে আসলে কাউকে হত্যা করে কিংবা আক্রমণ করে আপনি কোনো আদর্শকে ধ্বংস করতে পারেন না, কখনোই যায় না। আপনি তার তিনটা দিক বলেছেন, আমি গভীরভাবে দেখেছি। এই তিনটা দিকের যদিও সংস্কৃতির মধ্যে সেটা পড়ে যায়, তার কিন্তু একটা মূল কথাটা যেটা তার থিম, তার কথাগুলোর মধ্যে, যে বাংলাদেশের মানুষ, সকল মানুষকে একত্রিত করতে চেয়েছিল। তার কিন্তু কথা বলেছে যে আপনি যেমন মাদ্রাসার কথা বলেছে, মাদ্রাসাটাকে যদি আপনার মাদ্রাসা কেন্দ্রিক এখন শুধু মুসলমানদের জন্য হয়, তাহলে হোয়াট অ্যাবাউট আদার্স? সে কিন্তু সকল ধর্ম, বর্ণ, আদর্শ সব কিছু একত্রিত করে একটা থিম তৈরি করেছিলেন তিনি।
এবং এটা কিন্তু প্রত্যেকেরই কাছে আজকে মুখে মুখে আছে। তার মানে মাল্টিকালচারাল সোসাইটি মূলত এখানে এভাবেই সে করছে। এবং ইসলামী একটা ভাবাদর্শ, মতাদর্শ, এটা যে কালোজয়ী একটা আদর্শ, এটা যে শুধু মুসলমানদের জন্য নয়, সেটা কিন্তু তার কথাবার্তা। এই সম্পর্কে আপনি কিছু বলবেন কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন ধরেন তার দুটো ওয়ার্ড আপনি যেটা পপুলার হয়েছে, মানে খাইছে, এর আগে কিন্তু এভাবে এই ওয়ার্ডগুলি পপুলার হয় নাই। ইনকিলাব, ইনসাফ, এই যে ইনসাফ আর এই ওয়ার্ডগুলিকে তার মুখে বলার কারণে যেভাবে পপুলারাইজ হয়েছে, একটা ওয়ার্ডে কিন্তু যথেষ্ট। আমরা যে যত রাজনীতি যত কিছু করা হয়, ওই যে ন্যায় ভিত্তিক সমাজ, মানে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাটাই কিন্তু আলটিমেট গোল। ইসলামের আলটিমেট গোল মাক্কাসিদুল শরিয়া কিন্তু হলো মূলত ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা, মানে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। এইটা কিন্তু মাকাসিদুল শরিয়ার মেইন অবজেক্টিভ। সেটা রাষ্ট্রেরও হোক, যে কোনো অর্থনীতির হোক, যে কোনো ক্ষেত্রে এটা বড় অবজেক্টিভ থাকে। সেই ওয়ার্ডটাকে সে পপুলারাইজ করছে একটা ওয়ার্ড দ্বারা, এই যে ইনসাফের মধ্যে। ইনসাফ, এই জিনিসটা কিন্তু একটা আমাদের কালচারাল রেভলিউশন বলতে পারেন, যে অন্যরা বাংলা কথা বলে, সে কিন্তু ইনসাফটা কিনেছে। এখানে কোনো সে হীনমন্যতার পরিচয় দেয়, কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে সে ভোগে নেই। আবার ইনকিলাব, এই কথাগুলোকে সে পপুলারাইজ করছে। তার মঞ্চের নামও দিয়েছে ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার। এই যে এই জিনিসগুলি আনছে, মানে কি এইগুলি সে কোনো ধরনের পুষ্কামিতার চিন্তা করে। আমরা তো অনেক সময় রাগডাক করে ইসলামিক ওয়ার্ডগুলিকে আমরা হীনমন্যতা অনেক মানে মেন স্ট্রিমে থাকার জন্য অনেকে আমরা কম্প্রোমাইজ করে ফেলি, করি না যেমন না, কিন্তু সে কিন্তু তার এই লক্ষ্যে দুটো লাইনটাকে সে সামনে নিয়ে আসছে এবং এটাকে পপুলারাইজ করছে এবং এটাকে এস্টাবলিশ করছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, আপনি ইনসাফের কথা বললেন, তার বক্তব্যটা ছিল এরকম: যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন তাহলে 80% ইসলাম কায়েম হয়ে গেল। হ্যাঁ, যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন সমাজে, ইনসাফ কথাটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, শুধু মুসলমানদের জন্য না। এটাই তো মূল কথা, অর্থনীতির মূল কথা, রাষ্ট্রের মূল কথাটা যেটা বললাম, মাক্কাসিদুল শরিয়ারও মূল কথা কিন্তু এটাই, যে ইনসাফ। এবং সে কিন্তু সমালোচনা করতে কাউকে বাদ দেয়নি। ইসলামী দলগুলোর বিরুদ্ধে করেছে, বিএনপির বিরুদ্ধে করেছে, ইভেন তার যে যাদের সাথে আন্দোলন করছে 24 রেভলিউশনারি, তাদের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে। তার মানে তার যে দুঃসাহসিকতা, তার অকুতভয় যে একটা তার অভিব্যক্তি, এটা তার সততা থেকে এসছে, সৎসতা থেকে। দেশ ফার্স্ট, মানে বাংলাদেশ ফার্স্ট, দেশই প্রথম, সর্বপ্রথম দেশ। এখন আমরা আরেকটা বিষয় আসতে চাই, জনাব আব্দুল আজিজ। তারেক রহমান আগামীকাল ইনশাল্লাহ উনি আসছেন, দেশে নামছেন এয়ারপোর্ট থেকে, এবং তিনি উঠবেন গিয়ে ফেরোজা হাউজে, যেটা মেজর কামরুল ইসলামের নিজের বাড়ি ছিল, নিজের বাড়ি, ওই বাসাতেই উনি উঠতে যাচ্ছেন আগামীকাল, যেখানে তার মা ছিলেন এতদিন। তারপরে তার শুরু হবে কার্যক্রম। এই তারেক রহমান সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই এই জন্য যে মিডিয়া কিংবা যারা যে ব্যক্তিবর্গ, যে শ্রেণীটা তারেক রহমানকে দেশ থেকে বের করার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ এনে পত্রিকা ভরপুর, তারা মন্তব্য, প্রতিবেদন, বিভিন্ন কিছু লিখেছে, তারাই আবার দেখি এখন ঠিক 180 ডিগ্রি অপোজিটে গিয়ে তারেক রহমানের পক্ষে নানাভাবে তারা কথা বলার চেষ্টা করছে। এই সম্পর্কে একটু আপনার বুদ্ধিভিত্তিক আলোচনাটা একটু আমরা শুনতে চাই। এই দ্বিচারিতা কেন? থ্যাংক ইউ। প্রথমত হলো তারেক রহমান মানে আমাদের বাংলাদেশের, বলতে পারেন, আমি বলবো যে বাংলাদেশের মাটি মানুষের, মানে তার স্পিরিটের সাথে তার যুক্ততা, যে নামটা, তো কাজেই তার আগমন অবশ্যই আমি বাংলাদেশে তাকে স্বাগত জানাই, এবং এই আগমন বাংলাদেশের জন্য অবশ্যই মানে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যেটা আরও আগেই হওয়া উচিত ছিল। তো এটা আসতে পারছে, এটা মানে আমাদের মানে সকলের বলবো অনুভূতির সাথে, মাটি মানুষ অনুভূতির সাথে সম্পৃক্ত, এটাকে অবশ্যই আমি স্বাগত জানাই। কিন্তু ইস্যুটা হলো, যেখানে যে জিনিসটা আপনি বলতে চাইলেন, যে তার এই যে তার আশাটা, তো মানে সে এখানকার মানুষ, সেখানে বড় হয়েছে, এখানে রাজনীতি করবে, এবং তার রাজনৈতিক চরিত্রটা যদি আমরা দেখি, জিয়াউর রহমানের জাস্ট কপি করা, যখন সে শুরু করছিল রাজনীতিটা একদম গ্রাসরুট লেভেলে, যেভাবে ইউনিয়নে, ওয়ার্ডে গিয়ে যেটা করছে, এটা একটা ইউনিক আইডিয়া ছিল তার। এবং যে কারণে মূলত সে যাতে বাংলাদেশের রাজনীতি না করতে পারে, এই জন্য তাকে দেশ থেকে বের করার জন্য ওই বাইরের শক্তি মানে তৎপর ছিল, এবং সেটা বাইরের শক্তি তো বটেই। আর ভিতরের থেকে আমি যেটা বলতেছি, আমাদের তখনকার সময়ের যারা সবাই জানে এখানকার, তখনকার সময়ের আপনার যে শক্তিগুলি ছিল, মিডিয়া ছিল,
এবং যেভাবে হোক আমাদের বিশেষ করে বামপন্থী মিডিয়াগুলো যেগুলো মিডিয়াগুলি এখন এই যে আপনি তো অলরেডি উত্তর দিয়ে দিলেন, সেটা হলো বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, তারা তাকে তখনকার বের করানোটা, তখনকার তার উপর নির্যাতনটাকে জায়েজ করার জন্যে তারা যে ভাষায় তার উপর প্রতিবেদন তৈরি করছিল, এগুলি যদি ডকুমেন্টেড এখন সবই আছে, এখন কিন্তু বাইরে ফেসবুকে আসতেছে, বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, দেখাচ্ছে। ওই জিনিসগুলো যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে ওই গ্রাউন্ডটা তৈরি করছিল কিন্তু ওই গ্রুপই। আর এখন ওই গ্রুপে আবার তাকে ওয়েলকাম করতেছে, এই গ্রুপে তাকে আবার স্বাগত জানাচ্ছে। কি নির্মম পরিহাস আমাদের জাতির। তো এটার উত্তর আমি দেখেন, উত্তর এখানে আছে, যে উত্তরটা আমি বলার আগে এখানে দেখেন আমার কাছে একটা জিনিস, আনন্দবাজার পত্রিকা, এই 19 তারিখের 19 ডিসেম্বর এই আনন্দবাজার পত্রিকার হেডিং হলো খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। তা তাইলে দেখেন তারা কিন্তু এখানে পুরো লেখাটার মধ্যে কোথাও তারেকের নামের সাথে রহমান ইউজ করে নাই, কোথাও তার নামের সাথে খালেদা জিয়ার কথা উল্লেখ করে নাই। অর্থাৎ খালেদা আর জিয়াউর রহমান, এই রহমান বাদ দিয়া তাকে শুধু তারেক হিসেবে কত সুকৌশলে তারা তাকে অপমান, তার যে নামটা বারবার আনছে, যতবার আনছে, যে এখানে আনছে, কোনো শব্দ তার ফ্যামিলির কোনো আইডেন্টিটি এখানে রাখা নাই। কারণ যারা লিখছে তারা কিন্তু তাদের ফ্যামিলিকে, বিশেষ করে জিয়াউর রহমান, খালেদা জিয়াকে তারা জানে যে তারা মানে কোন লেভেলের মাতৃভূমির প্রতি তাদের দেশপ্রেম এবং অমুক আছে। তার পরিচয়টা ওইখান থেকে সরায় তাকে নিয়ে আসছে আলাদা করে। অর্থাৎ রহমানবাদ, খালেদা জিয়াবাদ, অর্থাৎ জিয়াবাদ, রহমানবাদ, এগুলি বাদ দিয়ে শুধু তারেক হিসেবে পরিচয় করে। এবং সেখানে সম্বল হিসেবে তারা বলছে যে নয়াদিল্লির সাথে বন্ধুত্বটাই তার সম্বল। সেটা কিন্তু 19 তারিখের ঘটনা। এবং আরেকটা বলছে মুক্তিযুদ্ধ ইস্যু। এই দুটো ইস্যু যদি দেখা যায়, তার এই পত্রিকার এই প্রতিবেদন এবং তার আগে পরের বক্তব্য, আপনি 5 আগস্টের পরপর তারেক রহমানের যে বক্তব্য এবং রিসেন্ট যে বক্তব্য, পুরো আপনি দেখবেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তখনকার তার যে রাষ্ট্রনায়ক সুলভ কথাবার্তা, আমি কিন্তু তারেক রহমানের এর আগেও বক্তব্য শুনছি, বিশেষ করে 5 আগস্টের পরপর 1 বছর তার বক্তব্য এত ভালো, তার অর্থাৎ কনস্ট্রাকটিভ এবং দেশ গঠনের জন্য ট্রুলি একটা রাষ্ট্রনায়কোচিত একটা তার বক্তব্যের মধ্যে একটা ছিল, যেখানে একটা মাল্টিকালচারাল এবং মাল্টিন্যাশনাল, তার একটা ঐক্যবদ্ধ ইউনাইটেড ফোর্স জাতি গঠনের জন্য যেরকম দরকার ছিল, এরকম একটা তার আওয়াজ, কথা, বার্তা, বাচন প্রত্যেকটা ছিল। কিন্তু জাস্ট রিসেন্ট টাইমে দেখেন যে রিসেন্ট টাইমে তার মধ্যে এটা চেঞ্জ হয়ে সে এখানে ইস্যু বারবার হাইলাইট করতে, মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ ইস্যুটাকে আমাদের 24-এ ওই ইস্যুটা কিন্তু অলরেডি সেটেলমেন্টে চলে গেছে। এরপর আবার এখন আসছে নয়াদিল্লির সাথে বন্ধুত্ব। তা আমি মনে করি, আসলে আমি পার্সোনালি মনে করি যে এই জিনিসগুলি, হাদির মৃত্যু, এরপরে এই ডেইলি স্টার, নয়াদিল্লির যে হামলা, এই হামলাগুলিও আমি মনে করি অত্যন্ত পরিকল্পিত, এগুলো কিন্তু সব একসাথে জোর আছে। আচ্ছা, যে আপনার কথা বললেন, আপনার এই প্রসঙ্গে আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি আমি। মাহফুজ আনাম জাস্ট কয়েকদিন আগে একটা সেমিনারে বললেন, কিংবা একটা বিবৃতি দিলেন যে 53 বছরের ইতিহাসে তিনি এমন সংবাদপত্রের অফিস আক্রমণ দেখেননি। ওনার মতো এত বড় একটা সিনিয়র সাংবাদিক, উনি কি করে ভুলে গেলেন যে ফ্যাসিস্ট হাসিনার সময় অনেকগুলো পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আবুল আসাদ নামক একজন সাংবাদিক, যিনি বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, তাকে মানে অফিস থেকে টেনে হিসড়ে বের করে তার অফিস তছনছ করেছে। সেই জিনিসগুলো উনি সাংবাদিক হিসেবে এবং একটা পত্রিকার কর্ণধার হিসেবে কি বেমালুম ভুলে গেলেন? আর তখন কি করেছেন, কি ভূমিকা রেখেছেন তারা, তাদের পত্রিকায় কি ভূমিকা রেখেছিল এই প্রসঙ্গে, কি কেন তাদের মধ্যে দ্বিচারিতা? বলতে আমাদের কোনো দ্বিধা নাই যে এখানে আমি কিন্তু নিয়মিত পত্রিকাটাও পড়ি, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি পড়ি, কারণ তাদের নেরেটিভসগুলি বোঝার জন্যে। তাদের নেরেটিভস মানে স্ট্রংলি, তাদের নেরেটিভস হলো মানে আমাদের রুটসের বাইরে। তাদের আদারওয়াইজ ওনার মতো একজন সচেতন মানুষ এবং সকল মিডিয়া হাউসের সামনে এই কথাটা বলতে পারলো, যেখানে নয়া দিগন্তে আগুন দিয়ে পোড়াইলো। পরবর্তীতে যদি উনি দুঃখ প্রকাশ করছে একটা বিবৃতি দিয়ে, যে এটা আমি ভুলে গেছিলাম, আমার ভুলবশত হয়েছে, পরে কিন্তু পত্রিকায় উনি বিজ্ঞপ্তি দিচ্ছে, হ্যাঁ, বিবৃতি দিচ্ছে। কিন্তু উনি আবার এটাও যোগ করে দিছে, এরকম হয় নাই, এরকম করে হয়। কিরকম করে হইলে একটা মিডিয়া হাউস পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ওনাটা তো এখনো চালু আছে ওনাদের বলি। আর সেখানে ওই এনটিভি, ডিটিভি, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল, ওই পত্রিকা অফিস তখন বন্ধ করতে বাধ্য হলো। এরপর আমার দেশ বন্ধ হলো, আমার দেশের সম্পাদককে কি করে লুটপাট করে ফেললো, আমার দেশের প্রেস পর্যন্ত বন্ধ হয়ে গেল, পত্রিকা বন্ধ হলো, ওই 2টা টিভি চ্যানেল বন্ধ হলো। আক্রমণ হওয়ার পরে সবগুলি বন্ধ হয়ে গেলো, যেখানে 4টা মিডিয়া হাউস,
আর সেখানে উনি বলতেছে 53 বছরে কিছু হয় তো এর মানে হলো প্রকাশ্যে এইভাবে যখন বলতে পারে, মিথ্যাচার হলো তাদের সাংবাদিকতার ভিত্তি, মানে তাদের মিথ্যাই হলো তাদের সাংবাদিকতার ভিত্তি, এবং মানুষকে অন্যদিকে নেওয়াটাই হলো তাদের টান। এই যে তাদের মিডিয়া হাউস করছে, এগুলি মেইনলি হলো ওই যে নেরেটিভসটাকে ঘোরানোর জন্য, সকল ধরনের নেরেটিভ যেটা বাজারে প্রচলিত আছে, মেকিয়াভেলি রাজনীতি আছে। একটা কথা যদি 100 বার বলা হয়, 100 জনকে 100 জায়গার থেকে বলানো যায়, তাহলে মিথ্যাটা সত্যে পরিণত হয়। মূলত তারা হলো ওই আইডিয়ার ধারক এবং বাহক, যে কারণেই তারা এটা করতে পারছে। আমি যে কথাটা তখন বলতেছিলাম যে এই যে মিডিয়া হাউস, হাদির মৃত্যু, মিডিয়া হাউসে হামলা, এবং আমি বিশ্বাস করি, ডকুমেন্ট তো আমার কাছে না, আর তদন্ত সংস্থা করবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি এই মিডিয়া হাউসের হামলা ওদেরই রচনা করা। যেভাবে 9/11-এর হামলা আমাদের ওই যে ওদের এই যে আমেরিকানদের তৈরি, এগুলি যেমন প্রমাণ হয়েছে 9/11-এর হামলা জিনিসগুলি, এরকম এখানেরও হামলাগুলি তাদেরই তৈরি করা, তাদের রুটসে সব এক। কোনটা এক? হাদির মৃত্যু, এরপরে তাদের এখানে হামলা, ছায়ানট সহ পত্রিকাগুলিতে হামলা, আবার একই দিনে তারেক রহমানের আসার ঘোষণা, এবং তাকে বরণ করার যে মানে এই সময়টাতে যে জিনিসগুলি সবগুলি একটা জায়গা থেকে আবির্ভূত হচ্ছে। এটা আমি আমার মন থেকে বিশ্বাস করি, যে রাজনৈতিক পলিটিক্যাল অ্যানালিস্ট আমি এটা বলতে পারি। এগুলির উত্তর হয়তো এখন বলা যাবে না, কিন্তু সময় এটার উত্তর দিবে যে এই সবগুলি একটা ওয়েল কানেক্টেড এবং একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের রেজাল্ট। এটা তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কথাটা এই পত্রিকার কথা দ্বারা বোঝা যায় যে আন্ডারস্ট্যান্ডিং আর এই যে রুটসগুলি মিল। বাট এই যে আনন্দবাজারের যে ঘোষণা কিংবা একটা প্রতিবেদন, এই প্রতিবেদনের কি কোনো প্রতিবাদ করেছে? তার মানে এটা কারেক্ট, আমাদের নজর পড়ে না যেটা প্রতিবাদ করতে। আবার আরেকটা জিনিস লক্ষণীয় দেখলেন যে হাদির যে ওই একটা ভাইব হয়ে গেছে, একদম বিশাল একটা মানে এমন একটা ওয়েব তৈরি হয়ে গেছে পুরো দেশে, সেটাকে আবার কাটিল করার জন্য, এটাকে মানে স্তব্ধ করার জন্য বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এটাতে কি মানে আপনার কি মনে হয় যে এটার সাথে আরো অনেক ষড়যন্ত্র জড়িত? এটা না, ডেফিনেটলি আমি এই কথাটাই বলতেছি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো না, ওই বরং এই কাজগুলি আগের থেকে ওয়েল প্ল্যান দেখেই ওইটাকে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্যেই এই যে হামলার আয়োজনটা করেছে। এরপরে আবার তারেক রহমানের মতো একজন পপুলার লিডার, যার আগমনটাকে মানুষ স্বাভাবিকভাবে ওয়েলকাম করার কথা, এটা একটা স্বাভাবিক সময় হওয়া দরকার ছিল। এই অস্বাভাবিক সময়ে কেন? আমার কথা হলো এটা, তার আগমনের জন্য তো আমরা 17 বছর যাবত অপেক্ষা করতেছি যে বাংলাদেশে সে বাইরে থাকবে কেন, তার আগমনটাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু সেই ঘোষণাটা কেন ওই মুহূর্তে হবে? এবং যেখানে ফখরুল সাহেব ইনকিলাব মঞ্চের নাম নিতে পারে না, হাদির নাম উচ্চারণ করতে পারে না, মানে তাদের মতো লোক আপনি চিন্তা করে দেখেন, অথচ তখনকার সারা বিশ্ব তার নাম জানে, জাতিসংঘ জানে, ইউরোপীয় ইউনিয়ন জানে, সকলে জানে, আর আমাদের বিএনপির মহাসচিব তার নাম বলতে পারে না, ইনকিলাব মঞ্চের নাম বলতে পারে না। এবং এই সময়েই কেন ঘোষণাটা আসতে হবে? এই ঘোষণাটা তো এক সপ্তাহ এদিক সেদিক করা যেতে পারতো। এর মানে এই সকল কাজগুলি করা হয়েছে মিডিয়াগুলিকে এবং বাইরের দৃষ্টিগুলিকে অন্যদিকে সরানো। কারণ তারা জানে যে তারেক রহমান একটা পপুলার লিডার, যদি ওই প্রসঙ্গে আনা হয় তাহলে ওইটা মার খেয়ে যাবে, মার খাইতে পারে। আবার আরেকটা মনে করতে চাই, পত্রিকা অফিসে হামলা, তখন মিডিয়াগুলি স্বাভাবিকভাবে পত্রিকা কেন্দ্রিক থাকবে। এই দুটো স্পর্শকাতর ইস্যুকে আনা হয়েছে ওই সময়ে হাদিকে ট্যাকেল দেওয়ার জন্য। কিন্তু আসলে এগুলি কোনো কাজ হবে না, কারণ হাদি অলরেডি জনমানুষের প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে গেছে, পরিবার মানে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে তাদের অন্তরে সে যেভাবে ঢুকে গেছে, এইটা মানে বহু দিন লাগবে, এটা অত সহজ না, 100 বছর 1000 বছর লাগবে এই ক্ষত সামাল দিতে। এবং এই যে চেতনা তাদের মধ্যে, দ্রোহ, এই দ্রোহ এত সহজ। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই হাদিকে স্মরণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তারপর জাতিসংঘের মহাসচিব গুতেরাস, ওনারা কিন্তু হাদির সম্পর্কে বিবৃতিও দিয়েছেন বিভিন্ন, ইভেন কি ইন্ডিয়াতে বুদ্ধিজীবীরা পর্যন্ত হাদির প্রশংসা করছে বিভিন্ন জায়গায়। এটা আসলে তাদের পরিকল্পনার যেটা ছিল, এটা বিপরীত রেজাল্ট হয়েছে। এখন আপনার দৃষ্টি আকর্ষণ করবো আরেকটা বিষয়, আসন্ন নির্বাচন। তারেক রহমান সাহেব চলে আসছেন আগামীকাল, আবার এসে সেই 300 ফিটে বিশাল জনসভা করছেন উনি ওখানে। একই সাথে আবার 3 তারিখে জামাত ইসলামী মানিক ভাই ভবনেতে মহাসমাবেশ ডেকেছে। আসন্ন নির্বাচনে আপনার কি ধারণা, কি মনে হয়, এটা কি শুধু বিএনপি আর জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার একটা পরিবেশ তৈরি হচ্ছে, নাকি দেশের ভালো কিছুর জন্য একটা ভালো কিছু ঘটানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে? কোন দিকে যাচ্ছে ওয়েবটা?
নির্বাচন তো আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ব্যাপার, বহু আগের থেকে আমরা এই নির্বাচনের জন্য অপেক্ষা করছি। তো এই নির্বাচনকে আমরা স্বাগত, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এখন যে পরিবেশটা আসতেছে, জি মানে স্বাভাবিকভাবেই মানে বিএনপি যেহেতু বহুদিন, বিএনপির মতো একটা পপুলার পার্টি বহুদিন ক্ষমতার বাইরে ছিল, স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক যে তারা স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসতে পারতো, আসার কথা ছিল বা আসার কথা। কিন্তু ঘটনা হলো তাদের যে কিছু মানে বোল্ড স্টেপস, যেমন তারা 24 তাদেরকে একটা সুযোগ করে দিয়েছিল আধিপত্যবাদ বিরোধী এবং দেশ রক্ষার যে স্লোগান, যে কাজটা জিয়াউর রহমান নিজ হাতে করে গেছিলেন, জি মানে যেটা জিয়াউর রহমান যেমন মানুষের অন্তর অন্তর আছে, কি কারণে উনি শত্রু মিত্র চিনতে উনি ভুল করেন নাই। উনি ট্রুলি দেখা গেছেন যে কারা দেশের শত্রু, কারা আমাদের মানে মিত্র, এবং দেশের সম্পদটা কি। আমরা যে নিজের সম্পদের উপর ভিত্তি করে নিজের পায়ে দাঁড়ায় এটা করা সম্ভব ছিল, এটা জিয়াউর রহমান সাহেব দেখা গেছে, এবং খালেদা যে এটা ক্যারি অন করেছেন। তা তারেক রহমান সাহেবের একটা বড় সুযোগ ছিল এটাকে ক্যারি অন করে এইটাকে আগায় নিয়ে যাও, কিন্তু উনি ছিল। আমি 1 বছর পর্যন্ত দেখছি যেভাবে এই যে বিপ্লব 24-এর পরে তার বক্তব্যগুলো এইভাবে, কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করতেছি যেখান থেকে একটা ডিভিশন, বিভাজনের যে রাজনীতিটা মানে ইন্ডিয়ারা চাচ্ছে, বাইরের শক্তিগুলি চাচ্ছে যে ডিভাইড অ্যান্ড রোল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রোল পলিসিতে তারা চলে গেছে। তো এই চলে যাওয়াটা আমি মনে করি তাদের জন্যে মানে সাময়িক তারা হয়তো বা কোনো কিছুর সুবিধা নিতে পারে, কিন্তু এগুলি দীর্ঘমেয়াদীতে তাদের যে ইমেজ, জিয়াউর রহমানের যে ইমেজ, যারা জিয়াউর রহমান প্রেমিক, যারা খালেদা জিয়া প্রেমিক এবং যারা ট্রুলি দেশপ্রেমিক লোক আছে, তারা কিন্তু আহত হবে, এবং এই আহত হওয়ার কারণে তার মন থেকে কিন্তু মানে ওনার দূরত্বটা তৈরি হয়ে গেছে। রাইট। এই দূরত্ব তৈরি তারেক রহমান সাহেবের এখন যে কেরিয়ার, এই কেরিয়ারের জন্য সঙ্গতিপূর্ণ না। তার আরও বহু দূর তাকে যেতে হবে, যাওয়ার সুযোগ তার আছে। তাকে এই সময়ে এরকম একটা মানে সে চাইলে ওইটাকে লিড করতে পারত, মানে দেশ ভিত্তিক যে রাজনীতি। কিন্তু ডেফিনেটলি তার আগমন এবং তার পুরা পরিকল্পনা, নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা, এটা আমাদের কাছে ক্লিয়ার যে এটা একটা গ্রুপের হাতে চলে গেছে। যে গ্রুপটা অলরেডি মোত্তরমান সাহেব তার বক্তব্যের মধ্যে বলছে যারা বেশি ভোটে তারা জিতবে। এটা হলো তারা তো সুবিধাবাদী রাজনীতি করে, তারা হলো যে গভর্নমেন্ট যখন আসে তার পক্ষে কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয় তারেক রহমান সাহেব বলেছেন তার এক বক্তৃতায় যে শুধু ধানের শীষ মার্কাই একমাত্র দেশকে মুক্তি দিতে পারে। আচ্ছা, যদি তাই হয়, একটা মার্কা মুক্তি দিতে পারে, সেই মার্কায় যারা দাঁড়িয়েছে, যাদেরকে নমিনেশন দিয়েছে, তারা কি সবাই কি সেই ধরনের জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে লিডারশিপটা ছিল, যেভাবে যে অ্যাঙ্গেলে তৈরি তারা কথা বলতেন, যেমন ম্যাডাম খালেদা জিয়া, জিয়াউর রহমান ইসলামী আদর্শটাকেই কিন্তু দলের অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে তারা রেখেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর নামে। এবং ম্যাডাম খালেদা জিয়া কিন্তু কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং তাদের দলে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দেওয়া হচ্ছে। এটাতে আপনি যেটাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে মার্কা দেশটাকে মুক্তি দিবে, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। এটা তার সেন্স এক অর্থে আমি ঠিক মনে করি, কারণ ধানের শীষ এর প্রতি মানুষের একটা দুর্বলতা আছে এবং এটা ঠিকই দেশের জন্য প্রতীক। কিন্তু এই কথাটা হইতে পারতো কোন ক্ষেত্রে, যদি প্রপোর্শনাল ইলেকশন হইতো, যে যদি মার্কা ভিত্তিক ইলেকশন হইতো এখানে, যে ওই যেটা উচ্চ কক্ষের জন্য বলা হচ্ছিল, বা জামাতও এটা দাবি করতেছিল যে মার্কা ভিত্তিক হোক ওই যে ব্যাপারগুলি। মার্কা ভিত্তিক যদি ইলেকশন হয় তাহলে অবশ্যই ধানের শীষ হয়তো মুক্তির একটা বাহক হইতে পারে। কিন্তু এখন তো মার্কার শুদ্ধ জন, মার্কার সাথে যুক্ত আছে ব্যক্তি, কাজে সেই ব্যক্তির যে নমিনেশন তারা দিয়েছে, যাদেরকে দিয়েছে, এই এখানেই তো তাদের দেখা যাবে 1/3, মানে আমি বলবো যে এখন পর্যন্ত যতগুলো নমিনেশন আমরা যদি পর্যালোচনা করি যাদেরকে দেওয়া হয়েছে, 1/3 হলো প্রো ইন্ডিয়ান লোক, এবং 1/3 হলো একদম সন্ত্রাস চাঁদাবাদের সাথে যুক্ত লোক। এগুলো অত্যন্ত ডকুমেন্টারি বিষয়, আমার বক্তব্য না, এগুলো কিন্তু ডকুমেন্টেড, আমি যার সাথে কথাটা কোট করছি। তাহলে এই অবস্থায় দেশ মুক্তিটা কিভাবে হবে শুধু মার্কা দ্বারা, যদি ব্যক্তি ঠিক না হয়? এটা হলো বিএনপির ব্যাপারে কথা, বা তারেক রহমান সাহেব। ঠিক অনুরূপভাবে আপনি জামাতের ব্যাপারে একটা কথা বলতেছিলেন, জামাতও প্রোগ্রাম করতেছে। জামাতের ব্যাপারও আমার বক্তব্য হলো এই যে 24 পরবর্তী সময়ে জামাতের জন্য ডেফিনেটলি সবচেয়ে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল এবং তৈরি আছে। কিন্তু এখানে আমি মনে করি যদি তারা আরও ইন্টেলেকচুয়ালি আরও ভালো কাজ করতে পারতো, তারা এই যে অ্যাসেসমেন্ট, তাদের অ্যানালাইসিসগুলি, পলিটিক্যাল অ্যানালাইসিসগুলি, এই অ্যানালাইসিসগুলি মাথায় নিয়ে যদি তাদের দৃষ্টিভঙ্গিগুলিকে আরও মানে ভালো পলিসি আনতে পারতো, তাহলে তারা ভালো করতে পারতো। কিন্তু আমার ধারণা যে তারা মানে বর্তমান যে
এগুলি সহজ অঙ্কে শুধু জনস্রোত আর জনমধ্যে এখন কোনো ইলেকশন হয় না, জনমধ্যে কেউ পাশ করে হাঁটতে পারে না। বিশ্বের কোথাও জনমধ্যে যদি পাওয়ারে থাকতে পারতো তাহলে ইমরান খান আজকে পাওয়ারে থাকার কথা। এই যে সবচেয়ে তার মতো পপুলার লোক আর এখন নাই আমাদের অন্তত এখানে, তো সে কিন্তু তার পাওয়ারে থাকতে পারে না। কাজে এখনকার সময়ে জামাতকে বা ইসলামিক দলগুলিকে বুঝতে হবে যে শুধুমাত্র জনমত দ্বারা পাওয়ারে যাওয়া যাবে না। পাওয়ারে যাওয়ার জন্য তাদের আরও কোনো অ্যাক্টরস আছে, যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্টরস, লোকাল অ্যাক্টরস যেগুলি আছে, যেসব ফ্যাক্টরস আছে, এই অ্যাক্টরস এবং ফ্যাক্টরসকে যথাযথভাবে মূল্যায়নে মাথায় নিয়ে ওইগুলির অল্টারনেটিভ যতক্ষণ পর্যন্ত দাঁড় করানো না যাবে ততক্ষণ পর্যন্ত পাওয়ার পলিটিক্স কখনোই ধরা দেবে না। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আজকে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আসন্ন নির্বাচন কি পরিপূর্ণভাবে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে কি হবে? কি ধারণা আপনার? এটা তো বড় ধরনের থ্রেট, চ্যালেঞ্জ এখানে আছে। কারণ ইলেকশনের তফসিল ঘোষণার পর থেকে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটতেছে, আমার ধারণা ইলেকশন আগ পর্যন্ত আরো অনেকগুলো অঘটন ঘটবে। আচ্ছা, মানে যেগুলি পুরো চিত্রকে পাল্টে দিতে পারে। ইভেন এখন পর্যন্ত যা করছে এগুলির মধ্যে ইতোমধ্যে কিন্তু জনমানুষ, সাধারণ মানুষ, আমরা গ্রামে যান কথা বলেন, সকলেই বুঝবে ইলেকশনকে আদৌ হবে কিনা, এই প্রশ্ন তাদের মধ্যে তৈরি হয়েছে। যদিও একেবারে চিফ অ্যাডভাইজার থেকে সবাই গ্যারান্টি দিতেছে বারবার, কিন্তু তাদের মধ্যে অলরেডি সন্দেহ তৈরি হয়েছে যে ইলেকশন হবে কিনা। হ্যাঁ, এখন ইলেকশনটা সামনে হইতে পারে যদি ওই যে আর্মিদের হাতে যেটা বলছিল, তার হাতে যদি যে ক্ষমতাটা, তারা একটা কথা বলতেছিল যে পুরো এই যে কেন্দ্র সহ এই পাওয়ারটা যদি তাদের হাতে যদি ওই পাওয়ারগুলি দিতে পারে এবং সুশীল সমাজ যদি ভালো একটি ভূমিকা রাখতে পারে, ছাত্র সমাজ যেটা বলতেছিল, এই যেই মুভমেন্টটা তাদের মধ্যে তৈরি হয়েছে, যে চেতনাটা, এরা যদি একটা আর একটা কি পুরো বড় হিসেবে ভূমিকা রাখতে পারে, ওই 24-এর চেতনাটা যদি যথাযথভাবে ধরতে পারে, তাহলে জুলাইয়ের চেতনাটা ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা ভালো ইলেকশন দেওয়া সম্ভব, আমি বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজের কাছ থেকে অনেক কথা শুনলেন, এবং তা থেকে আমরা কনক্লুশনে এটা বলতে পারি যে এই আগামী ইলেকশনটাতে যদি আমরা সুষ্ঠু, সুন্দরভাবে, সঠিকভাবে ভোট দিতে পারে জনগণ, এবং জনগণ যদি মার্কাকে না দেখে ব্যক্তিকে দেখে, ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির সততা, ব্যক্তির অর্থ উপার্জনের পন্থা সব কিছু দেখে যদি তারা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারে, অবশ্যই আমাদের দেশে 36 জুলাইয়ের সেই চেতনা বাস্তবায়ন করা সহজ হবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।